নমস্কার। আজকে আমার অতিথি এমন একজন ব্যক্তিত্ব, তার সম্পর্কে আপনারা শুনেছেন, কিন্তু সেই অর্থে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার অভ্যাসটা নেই, প্রচার বিমুখী। যদিও তিনি প্রচার প্রমুখ, সহকারী প্রচার প্রমুখ পূর্বক্ষেত্র, কাদের বলুন তো? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। পূর্বক্ষেত্র মানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আন্দামান নিকোবর এবং সিকিম। ডক্টর জিষ্ণু বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কৃতি ছাত্র, তারপর সেখান থেকেই ডক্টরেট করেছেন। এখন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে কর্মরত। আমি প্রথমেই ডক্টর বোসকে স্বাগত জানাই আমার এই অনুষ্ঠানে। জিষ্ণুদা, 2025 হচ্ছে সংঘের শতবর্ষ। 1925 সালে যে পথ চলা শুরু হয়েছে 100 বছর অতিক্রম করছে, মানে পা দিচ্ছে আর কি। আমি যা লাস্ট স্ট্যাটিস্টিক্স জানি 2016-17 আপনাদের সপ্তাহে 57,000 শাখা, দৈনিক 57,000 শাখা, সাপ্তাহিক 14,000 এবং মাসিক 6,000 শাখা হয়। এবং এই শাখাগুলোতে 15 থেকে 20 লক্ষ স্বয়ংসেবক যোগ দেন। আমি এটা 8 বছর আগের কথা বলছি, এখন ফিগারটা ঠিক কি? শাখা যেটা প্রতিদিন হয় আর যেটা সপ্তাহে একদিন হয় সেটা সাপ্তাহিক মিলন, আর যেটা তার থেকেও কম হয় অন্তত মাসে একদিন নির্দিষ্ট দিনে হয় সেটা সংঘ মণ্ডলী। সেটা সর্বভারতীয় ক্ষেত্রেও অনেক বেড়েছে এবং পশ্চিমবাংলাতে সেটা এই যে সময়ের কাল বললেন তাতে অনেকটাই বেড়েছে, যে সংখ্যা আপনি বললেন তার থেকে অনেকটাই বেড়েছে। আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে 36টা অ্যাফিলিয়েট আছে আনুষ্ঠানিকভাবে। সেটা কি বেড়েছে না 36 ফিগারটাই কনস্ট্যান্ট? এবং আরো অনেক আছে যেগুলো মানে আনুষ্ঠানিকভাবে অ্যাফিলিয়েট বলে হয়তো আপনারা স্বীকৃতি দেন না। 42টি সংগঠন আমাদেরই বিচার পরিবারের, মানে আমরা যে বিচার, যে ভাবনা, ভারতবর্ষকে মাতৃরূপে সাধনা করার যে তপস্যা, তাতে 42টি সংগঠন সমবিচার যাদের, আমরা বলি বিবিধ ক্ষেত্র, মানে এক একটা সমাজের এক একটা জায়গায় তারা স্বয়ংসেবকেরা কাজ করছেন। এরকম 42টি সংগঠন আছে। তার মধ্যে অনেক রাজ্যে দু একটি কম বেশি আছে, কিন্তু সর্বমোট 42টি সংগঠন এরকম আছে। তাতে স্বয়ংসেবকেরা সমাজের বিভিন্ন কাজ করছেন। এবং এই প্রত্যেকটি সংগঠনের শীর্ষে কি প্রচারকরা আছেন? না, সবকটি সংগঠনের শীর্ষে প্রচারক নেই, বরং প্রায় কোনো সংগঠনেই শীর্ষ মানে সভাপতি এবং সম্পাদক, বেশিরভাগ ক্ষেত্রেই প্রচারক থাকবেন না সেরকমই সংগঠনের ঠিক করা হয়। যে সমাজের যারা গৃহস্থ তারা থাকবেন, প্রচারক থাকবেন না, সেরকমই ঠিক করা হয়। কিন্তু গৃহস্থদের ক্ষেত্রে তো তাদের সাংসারিক দায় দায়িত্ব অনেকটা থাকে, সেটাকে ফুলফিল করে কতটা সময় সংগঠনের কাজে দেওয়া যায়? আমাদের যে কারণের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুরু হয়েছিল 1925 সালে, ডাক্তারজি মানে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার, তার ভাবনাই ছিল সমাজের সব লোক দেশের কাজ করবে। তা সব লোক তো আর পূর্ণ সময় দিয়ে করবেন না, তার জন্য সমাজের যারা গৃহস্থ, যারা অন্য সাংসারিক কাজেও আছেন, তাদের সংসার আছে, স্ত্রী পুত্র কন্যা আছে, তারাও সংঘের এবং সংগঠনের দায়িত্ব নেবেন। এটাই আমাদের মডেল। এবারে যেহেতু আমার মতো গৃহস্থরা একটু কম সময় দিচ্ছেন, তার জন্য কিছু মানুষকে পুরো সময় দিয়ে করতে হচ্ছে। কিন্তু সমাজ সংঘময় হবে, মানে আমাদের সমাজের
সংঘের যে ভাবনা, দেশকে ভালোবাসা, সেটা প্রত্যেক ভারতবাসীর মনের মধ্যে আসবে। তারা কিছুটা সময় সমাজের জন্য, দেশের জন্য সময় দেবে। এটাই আমাদের আদর্শ মডেল। তাই সংগঠনগুলোর শীর্ষ পদে তারাই আছেন, যারা সাংসারিক জীবনে তাদের সংসারের বিভিন্ন দায়িত্ব পালন করেন। জিষ্ণুদা, আপনি বললেন 42টা সংগঠন একদম সরাসরি আরএসএস এর অ্যাফিলিয়েট। তাছাড়াও নিশ্চয়ই বহু সংস্থা আছে যাদেরকে আপনার অ্যাফিলিয়েট হিসাবে তো আনুষ্ঠানিক স্বীকৃতি দেন না, কিন্তু সংঘের যে মতাদর্শ, যে চরিত্র নির্মাণের কর্মসূচি, দেশকে যে মা হিসাবে পুজো করার যে ডাক, সেই ডাকের সঙ্গে তারা হয়তো সহমত পোষণ। আমি বুঝতে পারলাম না, অ্যাফিলিয়েশন মানে সরাসরি যেখানে আমাদের স্বয়ংসেবকেরা আছেন, সংঘ বা যা বলুন, কিছু আছে যেগুলো অ্যাফিলিয়েট নয়, না, যেখানে সহমত। ধরুন যেখানে আমাদের স্বয়ংসেবকেরা আছেন, তারাই আমাদের বিচার পরিবার, এবং আমরা বলি বিবিধ ক্ষেত্র। সেই বিবিধ ক্ষেত্রের সংগঠন, তাতে আমাদের স্বয়ংসেবকেরা আছেন। আমাদের কোনো কিছু একসঙ্গে বৈঠক হলে তাতে আমরা সমন্বয় বৈঠক বলি। তাতে যে সংগঠনের স্বয়ংসেবকেরা আসেন তারা আসেন, তাতে অ্যাফিলিয়েশন কিছু নেই। কিন্তু অ্যাফিলিয়েটেড নয় আমি বুঝতে পারছি না। একটা সংগঠনের নাম বললে আমি আরো স্পষ্ট করে বলতে পারবো, যাকে আপনার মনে হচ্ছে যে আমাদের বিচারের সংগঠন কিন্তু অ্যাফিলিয়েটেড নয়, এরকম কি আছে? না, আমি দেখুন, অনেকে বলেন যে আমরা সংঘের মতাদর্শকে মেনে চলি, কিন্তু আনুষ্ঠানিকভাবে আপনি সরকারিভাবে হয়তো যোগ পাবেন না। যেমন মানে আমি অফেন্ড আপনাকে না, এরকম কিছু মানে আমরা তার হিসেব যে প্রত্যেক নিয়ত যে যোগাযোগ রাখা বা এরকম করা, এইরকম কিছু নেই। কিন্তু আমরা বলি ফেলো ট্রাভেলার্স, তো তারা সংঘের আদর্শ বা সংঘের স্বয়ংসেবক তারা নন, কিন্তু যে আদর্শ, যে ভাবনার কথা নিয়ে সংঘ কাজ করে, তারা অনেক ক্ষেত্রে আমাদের থেকেও বেশি সমাজের কাজ করে। যেমন আর্ট অফ লিভিং, পতঞ্জলি, যে রামদেব বাবার যে সংগঠন, রবি শঙ্করজির আর্ট অফ লিভিং, ভারত সেবাশ্রম সংঘ, অনেক ক্ষেত্রে সমাজের জন্য, হিন্দু সমাজের জন্য আমরা যা করতে পারি তার থেকেও বেশি কাজ তারা করেন। তাতে স্বয়ংসেবকও নেই, বা আমাদের সঙ্গে নিত্য দিনের যে রুটিন মাফিক বসা বা এরকমও কিছু হয় না। কিন্তু তারা ফেলো ট্রাভেলার্স, মানে আমরা যে আদর্শ নিয়ে কাজ করছি তারা সেই আদর্শ নিয়ে কাজ করছেন, এবং অনেক ক্ষেত্রে আমাদের থেকে অনেক বেশি কাজ করছেন। যিশুদা, অখিল ভারতীয় প্রতিনিধি সভা, এর কনসেপ্টটা কি? এখানে কি থ্রেডবেয়ার ডিসকাশন হয়? আপনারা কি ঐক্যমত্যের ভিত্তিতেই সবকিছু নিয়ে করতে চান? ঐক্যমত্যের ভিত্তিতেই হয়। অখিল ভারতীয় প্রতিনিধি সভাতে যেমন এবারে বাংলাদেশ নিয়ে প্রস্তাব এসেছে, সেই প্রস্তাব 3টে স্তরে আলোচনা হয়। অখিল ভারতীয় স্তরে আলোচনা হয়, তারপরে প্রান্ত প্রচারক, প্রান্ত কার্যবাহদের একটা মিটিং, একটা বৈঠক হয়, তাতে অখিল ভারতীয় যারা কার্যকারিণী তারাও থাকেন। তারপরে অখিল ভারতীয় কার্যকারিণীর বৈঠক হয়, যেখানে সংঘ চালকেরা থাকেন, মানে বিভাগ ক্ষেত্র সংঘ চালকেরা, তাতে আলোচনা হয়। তারপরে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় প্রায় 1600 প্রতিনিধির সামনে প্রতিনিধি প্রান্ত থেকে আসেন। তারপরে প্রতিনিধি ছাড়াও বিভিন্ন দায়িত্বের যে স্বয়ংসেবক আছেন তাদের সামনে ওই রকম 1600-1700 সংখ্যার যারা সদস্য সারা ভারতবর্ষ থেকে আসেন তাদের সামনে আলোচনা হয়। সেখানে উপস্থিত যে কোনো স্বয়ংসেবক তার মতামত দিতে পারেন। সেই আলোচনার পরে তারপরে কিছু ঠিক হয় এবং সেটা ফাইনাল হয়। সেই সিদ্ধান্ত যেটা চূড়ান্ত হয় সেটাই আমরা জনসমক্ষে বলি বা আমাদের মতামত হিসেবে প্রকাশ করি। যিশুদা, এতগুলো সংগঠন, মানে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীতি আদর্শ মেনে চলে, এবং এই সংগঠনগুলোতে প্রচারকরাও আছেন বা গৃহীরাও আছেন, কিন্তু প্রত্যেকেই আরএসএস এর আদর্শ মেনে চলেন। আমাদের বাস্তব কি বলে দেখুন, এতগুলো সংগঠন কখনো কিন্তু সেভাবে কেউ কিন্তু এই আমব্রেলা থেকে বেরিয়ে যায় না।
হ্যাঁ, অন্য ক্ষেত্রে কি আমরা দেখি 5টা সংগঠন হলেই 3জন একদিকে 2জন একদিকে। এই বন্ধনের, এই রসায়নের পিছনে কারণটা কি? একটা বোধহয় হয়েছিল গোয়াতে ল্যাঙ্গুয়েজ পলিসি নিয়ে, যেখানে আরএসএস একটু ভাগও হয়েছিল, পরে আবার সেটাকে করে নিয়ে আসে। কোনো সংগঠন তার থেকে বাদ হয়ে যায় না, বাদ হয়ে যায়নি, এটা ডিসপিউট হয়েছিল ল্যাঙ্গুয়েজ ডিসপিউট। দেখুন, মানে এই মতানৈক্য হতেই পারে, কিন্তু মনের অনৈক্য হয় না। তার কারণ ভালোবাসা। স্বয়ংসেবকরা একজন অপরকে ভালোবাসে, এবং কখনো যদি তর্ক হয়, কখনো যদি মতবিরোধ হয়, মনের বিরোধ হয় না, কারণ আমরা জানি যে সেই লোকটি যে আমার সঙ্গে আমার মতের বিরুদ্ধে কথা বলছে, সেও আমাকে আত্মীয়ের মতোই ভালোবাসে। এই বিশুদ্ধ ভালোবাসা স্বয়ংসেবকদের মধ্যে, এটাই এই একসঙ্গে রাখার কারণ। আরেকটা কারণ হচ্ছে যে কোনো সংগঠন, এই যে সংগঠনগুলো বললেন, যেমন শ্রমিক ক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘ কাজ করে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এবিভিপি, তারা ছাত্র ছাত্রীদের মধ্যে কাজ করে। এমআরএ, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, ওটা কি ডাইরেক্টলি আপনাদের সঙ্গে? আমি যে সংগঠনগুলো বুঝি, সেই সংগঠনগুলো আমাদের ওই বিচার পরিবারের, মানে যারা ফেলো ট্রাভেলার না, তারা আমাদের বিবিধ ক্ষেত্র, সেখানে স্বয়ংসেবকেরাই তার দায়িত্বে আছেন। তাই ভারতীয় মজদুর সংঘ, এবিভিপি, ভারতীয় কিষাণ সংঘ, এই সংগঠনগুলোর তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব এবং অধিকার সেই সংগঠনের। সেইখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিছু একটা চাপিয়ে দেবে সেরকম নয়। তাতে যারা স্বয়ংসেবক থাকেন তাদের মাধ্যমে আমরা কখনো কথা বলি। তরুণ কিষাণ সংঘের কিছু কথা হচ্ছে, কিষাণ সংঘ এসে বললেন যে মিনিমাম সাপোর্ট প্রাইস এতটা হওয়া উচিত। কৃষাণদের প্রকৃত অবস্থা কিষাণ সংঘের যারা কার্যকর্তা তারাই জানেন। রাজনৈতিক ক্ষেত্রে যে স্বয়ংসেবক কাজ করছেন তাকে আমরা বললাম যে রাজনৈতিকভাবে কিন্তু কৃষাণদেরকে বাঁচানোর জন্য এই কাজটা করতে হবে, এবং এটাই করা। ওইটুকু অংশই আমাদের কাছ থেকে ইনপুট থাকে। তারপরে তাদের সংগঠনের ফাইনাল ডিসিশন তাদের নেওয়ার সম্পূর্ণ অধিকার, এবং সেটাই ঠিক করা আছে। যেহেতু কোনো সংগঠনের সিদ্ধান্তের ক্ষেত্রে অহেতুক নাক গলানো হয় না, সেটাও সম্ভবত আরেকটা কারণ যে এতদিন ধরে এই সংগঠনগুলো যেখানে স্বয়ংসেবকেরা আছেন, তারা আমরা একসঙ্গে ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে এই বিবিধ ক্ষেত্রে কাজ করছে। আমি যদি আরএসএস কে বলি কালচারাল এন্টারপ্রেনর, যারা তাদের সাংস্কৃতিক ভাবধারাটাকে সেল করতে চাইছে দেশের মানুষের কাছে, এই টার্মিনোলজিটা ঠিক হবে? কালচারাল এন্টারপ্রেনর না, মানে এটা সংগঠন হিসেবে যদি বলেন তাহলে আমাদের এটা হিন্দু ফ্যামিলি অর্গানাইজেশন, হিন্দু পারিবারিক সংগঠন। পরিবারে যেমন হয়, পরিবারের একজন দুর্বল সদস্যকে সবল সদস্য যেভাবে সহযোগিতা করে, বা পরিবারের কারোর কিছু ক্ষতি হলে, কারোর কিছু অসুবিধা হলে বাকিদেরকে একই রকমভাবে উদ্বিগ্ন দেখা যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিন্দু ফ্যামিলি অর্গানাইজেশন, হিন্দু একটা পারিবারিক সংগঠন, হিন্দু পরিবারের সংগঠন, এটা বলাটাই ঠিক। এই সংগঠনে মুসলিমদের কিছু ভূমিকা আছে, যারা রাষ্ট্রবাদী মুসলিম। অবশ্যই ভারতবর্ষকে, আমি যে একটু আগে বললাম যে আমরা চাই সকলেই সক্রিয় হোক, সেটা বলার ক্ষেত্রে আমি হিন্দু কোনো একটা ধর্ম মতের কথা বলিনি, সকল ভারতীয়। তাই যারা ভারতবর্ষকে মা বলে মনে করেন, যারা ভারত মাতা কি জয় বলেন, যারা ভারতবর্ষের জন্য, ভারতের কল্যাণের জন্য তারা নিজেদেরকে মনে করেন যে সেটাই তাদের জীবনের মূল লক্ষ্য, সেই দেশপ্রেমিক প্রচুর মুসলমান, যারা ধর্ম বিশ্বাসে মুসলমান, এরকম অনেকে আছেন যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ করেছেন, এবং এই যে বিবিধ সংগঠন বললাম বিবিধ ক্ষেত্রের, তাতেও প্রচুর সংখ্যক কাজ করেছেন। এইরকম মুসলমান, খ্রিস্টান সম্প্রদায়ের অনেক মানুষ আছেন। যিশুদা,
আমার এটা একদম মানে মনে হয় ব্যক্তিগতভাবে, আমি জাস্ট জিজ্ঞেস করছি আপনাকে, যে যে ধর্মের উৎপত্তি স্থলেই ভারতীয় উপমহাদেশ, যেমন হিন্দু ধর্ম বলুন, শিখিজম বলুন, বৌদ্ধ ধর্ম বলুন, জৈন, তাদের সঙ্গে আপনাদের অ্যাফিলিয়েশন অনেক বেশি, অনেক আপনারা মনেই করেন যে এটা বৃহত্তর হিন্দু পরিবারের অংশ। কিন্তু যে ধর্মের সৃষ্টি ভারতীয় উপমহাদেশে নয়, তাদের সঙ্গে বোধহয় আপনাদের দূরত্ব আছে, মানসিক দূরত্ব এবং একই সঙ্গে আধ্যাত্মিক চেতনার ফারাক। হিন্দু কথাটা যেটা, সেটা তো সংস্কৃত শব্দ নয়, এটা বাইরে থেকে যারা সিন্ধু থেকে হিন্দু, যারা শব্দটি অক্ষরটি বর্ণটি যাদের বর্ণমালায় ছিল না, তারা হিন্দু বলতো। এবারে এখানে তখন বৌদ্ধ পূজা পদ্ধতি, জৈন পূজা পদ্ধতি সবই ছিল, তাই বাইরের লোকের দৃষ্টিতে তারা সকলেই হিন্দু ছিল। মানে যারা এইখানের এই সিন্ধুর এদিকের এই আর্যাবর্তের মানুষ, যারা ভারতবর্ষের এই সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের মানুষ, তারা হিন্দু ছিল বাইরের লোকের দৃষ্টিতে। এবং এই হিন্দু যে ছিল, তাদের একটা কালচারাল আইডেন্টিটিও ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার ধর্ম গ্রন্থে মানুষের ধর্ম বলেছেন, যে আসলে আমরা আগে হিন্দু ধর্ম বলতাম না, আমরা বলতাম ধর্ম। ধর্মটা উপাসনা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত নয়। ধর্মটা কি? ধর্মটা বলে যে আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মেতৎ পশুভি নরানম ধর্ম হি তেসমাধিকা বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। মানে আহার নিদ্রা আর বংশবৃদ্ধি, এটা মানুষ আর পশুর মধ্যে সমান, মানে একই রকম গুণ। ধর্মই একটা বিশেষ গুণ যেটা মানুষের আছে, পশুর নেই। আর ধর্মহীন মানুষ পশুর সমান। তার মানে এই যে মনুষ্যত্বের যে অংশটা, তাকেই ভারতীয়রা ধর্ম বলতো। মানে বহুদিন থেকে রবীন্দ্রনাথের এটাকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, এবং বহুদিন থেকেই ধর্ম বলতো। ধর্মের জন্য পুকুর খনন করত, ধর্মের জন্য মানুষের সেবা করত। এই যে করাটা, তাতে কতগুলো থাম রুল ছিল, মানে কোনটা ধর্ম কোনটা অধর্ম। তার সঙ্গে পূজা পদ্ধতির পার্থক্যের কিছু যেতেও আসতো না। মানে বলা হতো এরকম যে অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। মানে 18টা পুরাণে যা বলা আছে, ব্যাসদেব দুটো মাত্র কথায় তা বলেছেন। সেটা কি? পরের উপকার করলে পুণ্য হবে, পরের অপকার করলে পাপ হবে। কেউ একজন মসজিদে যাচ্ছে, তাকে যদি আমি উপকার করি তাহলে আমার পুণ্য হবে। এবং কেউ চার্চে যাচ্ছেন, কোনো একজন খ্রিস্টান ধর্ম পালন করছেন, তারকে যদি আমি অপকার করি, তাকে যদি আমি ক্ষতি করি, তাহলে আমার পাপ হবে। আমি কাকে উপকার করলাম আর কাকে অপকার করলাম, সেটা কিন্তু আমাদের যে ধর্ম তার মধ্যে নেই। এইটা হচ্ছে ভারতবর্ষের ধর্ম। এবং শুধু তাই নয়, একাধিক জায়গায় এই ধর্মের মধ্যে অনেক ক্ষেত্রে ঈশ্বর বিশ্বাসও ছিল না। মানে ঈশ্বর বিশ্বাসটাকেও ম্যান্ডেটারি করা, বা ঈশ্বর বিশ্বাস করতেই হবে, শুধু তো কোনো উপাসনা পদ্ধতি তো নয়ই, এমনকি ঈশ্বরের বিশ্বাসের বিষয়টাও মানুষের উপরে ছাড়া ছিল। এরকম বলা হয় যে দশঙ্ক ধর্ম লক্ষণম, 10 রকমের ধর্মের লক্ষণ। ধীতি, সমা, দম, স্থেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধীর, বিদ্যা, সত্যম, অক্রোধ, 10 ধর্ম লক্ষণম। মানে কোনো কিছুকে মন দিয়ে ভাবা, পরিষ্কার থাকা, চুরি না করা, মিথ্যে কথা না বলা, এরকম 10 রকমের গুণের কথা বলা আছে। কিন্তু এর মধ্যে কোনো জায়গায় ঈশ্বর বিশ্বাসের কথা বলা নেই। কোনো একজন দেবী বা দেবতার নাম তো নেই, ঈশ্বর বিশ্বাসের কথাও নেই। মানে মনুষ্যত্বের যে পাঠ, সেটাই ছিল আমাদের কাছে ধর্ম। তার জন্য খুব স্বাভাবিকভাবেই এখানকার মানুষের মধ্যে আপনি যেগুলো বললেন যে বৌদ্ধ, জৈন,
এবং শিখ এবং এখানকার অন্যান্য গানপত্য, শৈব, শাক্ত, বৈষ্ণব সবের মধ্যেই এই যে ধর্মলক্ষণ এবং মানুষের উপকার করলেই পুণ্য হবে, মানুষের অপকার করলেই পাপ হবে। নরসিংহ মহতার সেই গানটা গান্ধীজি খুব ভালোবাসতেন, বৈষ্ণব জানত তে না কহিয়ে যে পীড় পড়াই জানে রে, যে অপরকে ভালোবাসতে জানে সেই বৈষ্ণব, মানে পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। এটা আমি একটা উদাহরণ দিলাম। গুরু নানকজির কথার মধ্যে এরকম আছে, একজন শুনছে আরেকজন বলছে, যে শুনছে এবং যে বলছে নানক বলছেন দুজনই জ্ঞানী, মানে শুধুমাত্র যে বলছে সে জ্ঞানী নয়, যে শুনছে সেও জ্ঞানী। তার মানে অন্যকে, মানে তোমার পথটা ঠিক, আমার পথটাও ঠিক কিনা শোনো, এটাই হচ্ছে ভারতবর্ষের ধর্ম। সেই ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকেই রক্ষা করার জন্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করে। জিষ্ণুদা, আপনারা প্যান হিন্দু আইডেন্টিটি এবং ইউনিটির কথা বলেন, এবং আমি লক্ষ্য করেছি, আপনি নিশ্চয়ই আমার থেকে আরো ভালো জানেন বিষয়টা, বিভিন্ন ধরুন আদিবাসী সম্প্রদায় বা বনবাসী সম্প্রদায়, মূলবাসী সম্প্রদায়, তাদের নিজস্ব কিছু আচার ব্যবস্থা, দেবদেবী আছে, সেটাকেও আপনারা একটা বৃহত্তর প্যান হিন্দু আইডেন্টিটির মধ্যে নিয়ে আসছেন এবং বলছেন যে ঠিক আছে, তোমাদের আচার, তোমাদের বিশ্বাস, তোমাদের আরাধ্য সবই ঠিক আছে, কিন্তু দিনের শেষে তুমি কিন্তু একজন গর্বিত হিন্দু। নাম্বার ওয়ান। নাম্বার টু, গোমাংস ভক্ষণ হিন্দুরা করে না, বিশেষ করে আর্যাবর্তের হিন্দুরা। কিন্তু আমি দেখছিলাম যে উত্তর পূর্ব ভারতে গোমাংস খাওয়া হয় এবং আরএসএস সেই বিষয়ে ভীষণ রকম ফ্লেক্সিবল। এই ডাইকোটমিটা আপনি যদি একটু এক্সপ্লেন করেন। প্রথম কথা হচ্ছে যে বনবাসী, মানে তপশিলি উপজাতি যারা, তারাই ভারতবর্ষের সংস্কৃতির অনেকাংশে সঠিকভাবে ধরে রেখেছে। এই যে হিন্দু সংস্কৃতি যদি বলেন, আপনাকে অনেক কিছু বলে শেখাতে হয় বা বলতে হয়, ওদের জীবনযাত্রার মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে এই পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম এটা ছিল। তার জন্যই জল জঙ্গলকে রক্ষা করার কাজ ওরা এতদিন ধরে করতে পেরেছেন। এবং যখন যারা বুঝেছেন যে বাইরের থেকে শত্রুরা লুট করার জন্যই আসছে, তখনও কিন্তু বিরসা ভগবান, বিরসা মুন্ডা সবচেয়ে প্রথম আন্দোলন শুরু করেন। এবং এখন আপনি বলছেন যে তারা অন্য কি, বিরসা মুন্ডা প্রত্যেক ঘরে ঘরে তুলসী স্থাপন করার কথা বলেছেন। এই যে আমাদের যে প্রকৃতি এবং সমগ্র পৃথিবীকে ভালোবাসা, মানুষ এবং তার সঙ্গে প্রকৃতি, এইটা অনেক ক্ষেত্রে তথাকথিত তপশিলি উপজাতি সম্প্রদায় এই ভাবনা, যেটা হিন্দু ভাবনা, তাকে বেশি ঘনিষ্ঠভাবে, বেশি গুরুত্ব দিয়ে রক্ষা করেন। এবং এটা করেন বলেই বহুদিন যাবৎ বিদেশি আক্রমণের পরেও আমাদের সংস্কৃতি টিকে ছিল। তাই যদি আমরা আজকের ভাষায় হিন্দুত্বের বলি, ভারতীয়ত্ব বলি, তার অনেকটা অংশ এদের তপশিলি উপজাতি যে বিভিন্ন সম্প্রদায়, তারাই রক্ষা করেছেন এবং সঠিকভাবে ভারতবর্ষের আসল উদ্দেশ্য কি সেটা তারাই বুঝেছেন। তাই স্বাভাবিকভাবে তাদের যে ভাবনা, সেই ভাবনা থেকে অনেক ক্ষেত্রে এরকম মনে হয় এই ভাবনাটা আজকের শহরের যারা বাস করছেন তাদের মধ্যেও যদি সঞ্চারিত হয়, তাহলে সমাজটা আরো বেশি সুন্দর হবে। আর দুই, এই গোমাংস নিয়ে আপনাদের এই অবস্থান। দেখুন, গোমাংসের আসল বিষয়টা পরিষ্কার বোঝার প্রয়োজন এবং এটা নিয়েই বেশি কনফিউশন হয়। যে যখন আরব আক্রমণকারীরা এখানে এসেছিলেন, সেই সময় যে কটি আপনি বললেন যে বৌদ্ধ, জৈন, গানপত্য, বৈষ্ণব, শাক্ত এবং
আপনি আদিবাসী মানে ট্রাইবেরদের কথা বললেন, তাদের যারা প্রকৃতি উপাসক তারা কেউই গোমাংস ভক্ষণ করতো না। একদম পরিষ্কার স্পষ্ট করে বোঝার দরকার। তা কেন করতো না? তার কারণ আমরা ওই রবীন্দ্রনাথ বলেছেন না যে দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা, তাই যে প্রিয় সাকে আমরা দেবতা করি। একটা গরু থাকলে একটা পরিবার চলে। যে গো আধারিত কৃষি, আজকে আপনি যদি নর্থ আমেরিকায় যান কিংবা ইউরোপের কোনো জায়গায় যান, সেখানে একটা ডিপার্টমেন্টাল স্টোরে গেলে অর্গানিক প্রোডাক্টের দেখছেন। অর্গানিক প্রোডাক্ট মানেই তো গো আধারিত কৃষি, যেখানে আপনি আর্টিফিশিয়াল ফার্টিলাইজার, আর্টিফিশিয়াল পেস্টিসাইড দেবেন না, যে কৃত্রিম রাসায়নিক কীটনাশক দেবেন না, রাসায়নিক সার দেবেন না। তাহলে এই যে গো আধারিত কৃষি করার জন্যে সমাজ তৈরি করা, সেটা বৌদ্ধ, জৈন, গাণপত্য, শৈব, বৈষ্ণব সকলে মেনে নিয়েছিলেন এবং এর জন্য গো মাতা বা গরুকে দেবত্ব দেওয়া হয়েছিল। কেন এই সংঘাতটা? কেন সংঘাতটা হলো এর জন্যই, রবীন্দ্রনাথ বলেছিলেন যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের একটা, রবীন্দ্রনাথ বলেছিলেন কালান্তরে, যে বড় সমস্যা হলো অন্যের ধর্মকে আঘাত বা ক্ষতি না করা পর্যন্ত তার ধর্মাচরণ সম্পূর্ণ হয় না। হিন্দু মুসলমান প্রবন্ধ, রবীন্দ্রনাথের কালান্তরে। অন্যের ধর্মকে আঘাত না করা পর্যন্ত, কারণ গরুটা মধ্যপ্রাচ্যে ছিলই না। আপনি কুরআন শরীফের একটা চ্যাপ্টার, চতুর্থ যে চ্যাপ্টার, তার নাম গো, কিন্তু তাতে গো কুরবানি করতে হবে, সেটাতে একটা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ, সেটা নেই। আজকেও যারা হজ করতে যান, তাদের থেকে হজ থেকে ফিরে এলে জিজ্ঞেস করবেন যে তোমরা তো এত কুরবানি দেখে এলে, তার মধ্যে গো কুরবানি কটা হয়েছে? হয় না। তাহলে তাদের এই যে ধরুন মুঘলদের সময় পর্যন্ত তারা যে খেতেন, তাদের খাওয়ার তালিকার মধ্যে গোমাংস ছিল না, কারণ গোমাংস ওখানে পাওয়াই যায় না, আরবে পাওয়া যায় না, মুঘলরা যেখান থেকে এসেছে সেখানে ওই গোমাংসে পাওয়া যায় না। তাহলে এখানে আসার পরে, যখন ওই যে রবীন্দ্রনাথের কথায় বললাম যে অন্যের ধর্মকে আঘাত করাটা ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ, যেমন মন্দির ভাঙতে হবে, তাদের বাড়ির মহিলাদের অসম্মান করতে হবে, তার সঙ্গে সঙ্গে গো হত্যা করলেই তারা যাকে দেবতা বলে মনে করে, গো মাতা বলে, তাকে অসম্মান করা হবে। তার জন্যই, যদিও আবারও বলছি, ধরুন আকবর, তারপরে জাহাঙ্গীর, তারা নিজেদের রাজত্বের সময় গোহত্যা বন্ধ করেছিলেন, কিন্তু আওরঙ্গজেব চিন্তামণি মন্দির, মানে গুজরাটের চিন্তামণি মন্দির দখল করার সময় সেখানে গোহত্যা করে সেই মন্দিরকে অপবিত্র করলেন। যখন মহারাষ্ট্রের মারাঠাদের হারানোর পরে আফগানরা ফিরে যাচ্ছে, তখন শিখেদের সবচেয়ে পবিত্র যে স্থান স্বর্ণ মন্দিরের সামনের যে পবিত্র পুষ্করিণী, তাতে গোহত্যা করে গোমাতার রক্তে লাল করে দেওয়া হয়েছে। তাই হিন্দুর মনের মধ্যে তার ধর্মের উপরে আঘাত করার সঙ্গে তার প্রত্ন চৈতন্য, তার মধ্যে গোহত্যা জুড়ে আছে। যে আমার মন্দির যখন ভাঙা হয়েছে তখন গোহত্যা হয়েছে, আমার ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটিকে যখন বৌদ্ধ ইউনিভার্সিটিকে পোড়ানো হয়েছে, এত বছর ধরে পুড়েছে, 6 মাস ধরে সেই পুঁথি পোড়ানো হয়েছে, সেই পুঁথি পড়িয়ে গোহত্যা করা হয়েছে। এই প্রত্যেকটা আমার সংস্কৃতিকে, আমার মন্দিরকে, আমার মাতৃজাতিকে যখন অসম্মান করা হচ্ছে, তার সঙ্গে গোহত্যা করে আমাদেরকে আঘাত দেওয়া হচ্ছে। আজকেও বাংলার বিভিন্ন গ্রামে দেখবেন যে কোনো একটা গ্রাম, সেখানে হিন্দুরা পদদলিত হয়েছে, হিন্দুরা দুর্বল হয়ে গেছে, তার প্রমাণ হিসেবে ঠিক গ্রামে ঢোকার মুখে একটা গোমাংস ঝুলিয়ে রাখা হয়। সেই গোমাংস ইন্ডিকেট করে যে ওই গ্রামটার হিন্দুরা পদদলিত। বাইরের যারা এই খাদ্যের কেউ বলে, দেখুন
খাওয়ার ক্ষেত্রে ভারতীয় সংবিধান যা যা বলেছে তাকে কাঁচকলা দেখায় এরা। এই পশ্চিমবাংলার ক্ষেত্রে ধরুন, পশ্চিমবাংলার ক্ষেত্রেও কাউ স্লটারের আইন আছে, তারা আইন মানে না। মজার ব্যাপার হচ্ছে যারা আইন মানে না তারা বড় বড় কথা বলেন, বৈজ্ঞানিক কথা বলেন, অমুক তমুক কথা বলেন, যেটা বৈজ্ঞানিকও নয়, আইনসম্মতও নয়। আমাদের রাজ্যে যে কটা রাজ্যে গোহত্যা করার জন্য কাউ স্লটার করার অনুমতি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। পশ্চিমবঙ্গে গোহত্যা করার আগে ফিট ফর স্লটার সার্টিফিকেট নেওয়ার বাধ্যতামূলক। ফিট ফর স্লটার সার্টিফিকেট ছাড়া হত্যা করা, যদি আপনি গরু খান বা ওটা দেখান, তাহলে এই রাজ্যের আইনের ভিত্তিতে আপনি বেআইনি কাজ করছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.